নমস্কার, আমি ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, যে অ্যালগোরিদম বা যে ছক দেখতে আমরা অভ্যস্ত, যে বিরোধী পার্টির থেকে ভাঙিয়ে লোক এনে তাকে একটা পদ দিয়ে দেওয়া, সেটা তৃণমূলের সময় মোটামুটি একটা নর্মে পরিণত হয়েছিল। বিজেপি যখন ক্ষমতায় এলো তখন আমরা সবাই ভেবেছিলাম যে এবার এই নর্মটার পরিবর্তন ঘটবে। যারা বিজেপি করে এসেছে এতদিন, যারা বিজেপি কর্মী, বিজেপি নেতা বিভিন্ন স্তরের, যারা অত্যাচারিত হয়েছে, শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছে, তারা তাদের যে প্রাপ্য সম্মান সেটা পাবে এবং বিজেপি অন্তত এই খেলাটায় মাতবে না। এবং পার্টি যখন ক্ষমতায় এলো তখনও শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে এরকম আমরা করব না, তৃণমূলের জন্য দরজা বন্ধ, আগামী 3 মাস কোনো নতুন বিজেপিতে সংযোজন হবে না, নতুন কাউকে নেওয়া হবে না, তারপর দেখে শুনে পরখ করে নেওয়া হবে। তারপর মাঝে অবশ্য তিনি একটা ভালো তৃণমূল খারাপ তৃণমূলের তত্ত্ব নিয়ে আসেন, যেখানে ভালো তৃণমূলদের জন্য দরজা খোলা, খারাপ তৃণমূলের জন্য দরজা বন্ধ। কালকে আমরা যেটা দেখলাম সেটা একদম উলটপুরাণ। আমরা জানি তৃণমূলের 3জন রাজ্যসভার সাংসদ, সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব, তারা কিন্তু রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবং এই ফলাফল বেরোনোর পরই বিজেপির সাথে তাদের নৈকট্য বেড়েছিল। এরকম অনেক সাংসদেরই নৈকট্য বেড়েছিল। লোকসভার সাংসদরা আমরা জানি রাতারাতি একটা নাম না জানা দলে গিয়ে যুক্ত হন, অর্থাৎ তৃণমূলের সাথে তারা নিজেদেরকে বিযুক্ত করেছেন। এই 3জন সাংসদ অবশ্য রাজ্যসভার পদ ছেড়ে দিয়েছিলেন, লোকসভার সাংসদরা তাদের পদ ছাড়েননি, এরা রাজ্যসভার পদ ছেড়ে দিয়েছিলেন। এবার স্বাভাবিকভাবেই যে সিটগুলো খালি হলো সেখানে আবার পুনর্নির্বাচনের নোটিফিকেশান আসবে। সেখানে বিজেপির এবার যেহেতু বিধানসভায় সংখ্যাটা অনেকটা বেশি, 208, তো স্বাভাবিকভাবেই বিজেপি যাকে চাইবে সেই যাবে রাজ্যসভায়। তো কালকে দেখা গেল সন্ধ্যের সময় এই সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব, যারা কিনা তৃণমূলের পদত্যাগী রাজ্যসভার সাংসদ, তারা বিজেপি পার্টিতে যুক্ত হলেন এবং তাদের গলায় কে উত্তরীয় পড়ালেন? বিজেপির রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, যিনি বলেছিলেন 3 মাস নাকি তালা বন্ধ। যাই হোক, তিনি পড়ালেন উত্তরীয় এবং বললেন যে তাদের আর বাকিদের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না, কারণ এরা 3জন এমন ব্যক্তি যাদের নামে দুর্নীতির কোনো ইস্যু নেই, যারা ভালো তৃণমূলের অন্তর্গত, যাদের কোনো ব্যাগেজ নেই, যারা পার্টিতে এলে লায়াবিলিটিস হবে না, আজকে থেকে তাদের পরিচয় তারা একমাত্র বিজেপি কর্মী, ইত্যাদি ইত্যাদি বললেন। 3 ঘন্টার মধ্যে এই 3জনকেই রাজ্যসভার জন্য মনোনীত করলো বিজেপি দল। অর্থাৎ এরাই কিন্তু এবার পশ্চিমবঙ্গ থেকে এই পুনর্নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে গেল রাজ্যসভায়। অর্থাৎ যারা তৃণমূলের সাংসদ ছিল তারা তৃণমূল থেকে পদত্যাগ করলো, রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যুক্ত হয়ে আবার ঘুরিয়ে রাজ্যসভার সাংসদই হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। বিজেপি এত বড় পার্টি এবং বিজেপির এতজন কার্যকর্তা, এত কর্মী, এত নেতা বিভিন্ন স্তরে, তারা এতদিন যে চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রাজনীতিটা করেছেন এবং বিজেপিকে ক্ষমতায় এসেছেন, তাদের প্রাপ্যটুকু কেন দেওয়া হবে না? সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক, এদের বিজেপি পার্টি যে ক্ষমতায় এলো তার পেছনে এর অবদানটা কি? তো স্বাভাবিকভাবেই সেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক। বিজেপি পার্টিতে কি কোনো লোক ছিল না যাদেরকে রাজ্যসভার প্রার্থী করা যায়? বিভিন্ন স্তরে আমরা বিভিন্ন সময়ে দেখেছি, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপির অনেক এমন যোগ্য ব্যক্তি রয়েছেন যারা যুক্তি দিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনা করেছেন, যারা দম দেখিয়ে তাদের বিভিন্ন পরিসরে তারা তাদের বক্তব্য রেখেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি, অপরাধমূলক কাজকর্মকে তারা প্রকাশিত করেছেন, বিজেপি প্রার্থীর হয়ে তারা নিরন্তর লড়াই করেছেন। এরকম কাউকে পাঠাতে পারতো না বিজেপি? আরএসএসেরও তো অনেক লোক ছিল, তাদেরকে পাঠাতে পারতো না? কিন্তু সেই জায়গায় কোন সমীকরণে, এটা সত্যি অজানা, আলটিমেটলি দেখা গেল সুখেন্দু শেখর রায় আর প্রকাশচিক বড়াইক আর সুস্মিতা দেব, এই 3জনকেই কিন্তু রাজ্যসভার প্রার্থী করে দেওয়া হলো। তো স্বাভাবিকভাবেই এটা খুব একটা ভালো কাজ এবং ভালো বার্তা বিজেপি কর্মীদের প্রতি গেল বলে মনে হচ্ছে না। এবং এর থেকে কিন্তু আরেকটা বার্তা দেওয়া হয়ে গেল,
এবং এবার কিন্তু সেটা শুরু হবে। সেটা হচ্ছে বিজেপি পার্টির তৃণমূলীকরণ, যেটা অনেক দিন ধরে আটকানো সম্ভব হয়েছিল, সেটা হয়তো আর আটকানো সম্ভব হবে না। কারণ স্বয়ং রাজ্য সভাপতি যেখানে উত্তরীয় পড়াচ্ছেন তৃণমূলের পদত্যাগী রাজ্যসভার সাংসদদের, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে জেলায় যারা রয়েছেন, যে সমস্ত কাউন্সিলর যারা অনেক দুর্নীতির ভার নিয়ে তারা আইনি যে থ্রেট সেটা থেকে বাঁচার জন্য যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছে, এখন তারাও হিসেব মতো ভালো তৃণমূলের অন্তর্গত, কারণ তৃণমূলের সাথে তাদের আর কোনো সঙ্গ নেই। তো তাদেরকে কেন নিয়োগ করা হবে না, তাদেরকে কেন বিজেপিতে যুক্ত করানো হবে না, কেন কোনো মণ্ডল সভাপতি বা কোনো জেলা সভাপতি তাদের গলায় উত্তরীয় পরিয়ে তাদেরকে বরণ করে নেবেন না? সুতরাং স্বাভাবিকভাবে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল, যে প্রক্রিয়াটাকে 2.5 মাস অবধি প্রায় রদ করে রাখা সম্ভবপর হয়েছিল, সেই দরজাটা কিন্তু খুলে গেল। এবার যতই পার্টি এরকম করে বলুক যে আর হয়তো এভাবে যুক্ত করা হবে না, কিন্তু এবার সেটার বাদ মানবে না, কারণ একটা প্রেসিডেন্স কোথাও তৈরি হয়ে গেছে যেখানে স্বয়ং রাজ্য সভাপতি এদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করেছেন। এবার বিভিন্ন জায়গাটা দেখবেন আনঅফিসিয়ালি তো যোগদান শুরুই হয়ে গেছে, এবার অফিসিয়াল যোগদানও শুরু হলো বলে। এবং তারপর যেটা হবে, বিজেপির যারা মূলধারার কর্মী, যারা সত্যি সত্যি সংগ্রাম করে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, বুথ লেভেল থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত, তারা দেখবেন ধীরে ধীরে পেছনো শুরু করছেন। আর এই সমস্ত আগ্রাসী দলবন্ধুরাই শেষমেশ বিজেপি পার্টির ফ্রন্টে চলে আসছে এবং মানুষের প্রতি তারা তাদের যে রাগ সেটা নানাভাবে প্রকাশিত করবে, দুর্নীতি হবে, অপরাধমূলক কাজকর্ম ঘটবে। এগুলো সবই আশঙ্কা, এগুলো হতেই পারে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তো স্বাভাবিকভাবে বিজেপি পার্টির প্রতি মানুষের যা কনফিডেন্স ছিল, 208টা আসন, বিজেপি পার্টির কিন্তু বুথ লেভেল পর্যন্ত সংগঠন ছিল না, এটা মানুষের রায়। মানুষ বিজেপি পার্টিকে ভালোবেসে পরিত্রাণের জন্য, তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু ভরসা করেছিলেন। সেই ভরসার দাম দিতে গিয়ে যদি তৃণমূল কংগ্রেসের লোকজনদের বরণ করা হয়, তাদের পোর্টফোলিও দেখেও এমনকি বরণ করা হয়, তবে কিন্তু সেটা সাধারণ মানুষের কাছেও ভালো বার্তা দেয় না। এটা যারা সাধারণ মানুষ, যারা রুট লেভেলে বসবাস করেন, তারা সবাই বুঝতে পারেন। কিন্তু মুশকিলটা হচ্ছে ক্ষমতায় আসার পর যারা শাসক, তারা সাধারণ মানুষের পালসটা কেন জানি না বুঝতে পারেন না। এখন সেটাই কিন্তু ঘটছে। আর আরেকটা বিষয় আমার অবাক লাগে, যে কি বিজেপির এতে কি রাজনৈতিক লাভ হতে পারে? সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই, সুস্মিতা দেব, কারোরই তেমন জনভিত্তি নেই। সুতরাং এরা কোন পার্টিতে এলো কোন পার্টিতে গেল তাতে কারোর কিছু যায় আসার কথা নয়। এমন নয় এরা রাজ্যসভায় মারাত্মক বক্তা, তাও নয় যে এটা কোনো পার্টির অ্যাসেট হতে পারে, সেটাও নয়। বরঞ্চ এদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ না থাকলেও একটা জিনিস মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জিকে দিয়ে সুখেন্দু শেখর রায়কে, যিনি প্রথমে কংগ্রেসে হয়ে বিভিন্ন টিভি চ্যানেলে আসতেন, তারপর তৃণমূলে যান, তখন মমতা ব্যানার্জি কিন্তু এনাকে সাংসদ করেন রাজ্যসভার, এবং রিপিটেডলি করেন। রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়কে কিন্তু নিয়ে এসেছেন তিনি। সেই সুখেন্দু শেখর রায় যখন মমতা ব্যানার্জিকে এভাবে প্রতারিত করতে পারেন, বিজেপির একটু খারাপ রেজাল্ট হলেই বিজেপিকে প্রতারিত করতে তার 8 মিনিটও সময় লাগবে না। সেম কথা প্রযোজ্য বাকি দুজনের ক্ষেত্রে। সুতরাং পলিটিক্স, রাজনীতি একটা অদ্ভুত ব্যাপার, যেটা হওয়া উচিত নয় সেটাই মাঝে মাঝে হয়ে যায়। এখন এটা নিয়ে আর কি বলার আছে, পার্টির ডিসিশন, যারা পার্টি কর্মী তাদেরকে মানতে হবে, সাধারণ মানুষকেও এগুলো সহ্য করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আশা করব বিজেপি খুব তাড়াতাড়ি তার সুমতি ফিরবে এবং যে সমস্ত কর্মী, বিভিন্ন স্তরের নেতা এতদিন যুদ্ধ করে অত্যাচারিত হয়ে শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছেন এবং বিজেপিকে ক্ষমতায় এনেছেন, তারা তাদের প্রাপ্য মর্যাদা পাবেন। রাজ্যসভার সাংসদদের নির্বাচিত করবার জন্য তৃণমূল কংগ্রেসের লোক আনার দরকার পড়বে না বিজেপি, কারণ একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে বিজেপি পার্টির মধ্যেই অনেকে আছেন যারা ওই পদের জন্য অনেক অনেক বেশি যোগ্য। দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো এই শিশির বিন্দুগুলোকে বিজেপিকে খুঁজতে হবে। সেটা না খুঁজে তৃণমূলের যারা পদত্যাগী সাংসদ, তাদেরকেই কি যুক্তিতে
রাজ্যসভার জন্য মনোনীত করা হলো, আমি সত্যিই জানি না, আমার বোধগম্য হচ্ছে না। এটা অদ্ভুত লাগছে আর কি। এখন জানি না লোকসভার সাংসদদের ক্ষেত্রে কি হবে। লোকসভার সাংসদরা এখন একটা অন্য পার্টিতে গেছে, এখন তারা সবাই যদি ভোটের আগে 2019-এর ভোটের আগে পদত্যাগ করে বিজেপি পার্টির সাথে যুক্ত হয়ে টিকিট চায়, তাহলে এই লকেট চ্যাটার্জি সহ যারা বিজেপির বিভিন্ন লোকসভা ক্ষেত্রে প্রতিনিধিত্ব করেন বা যারা ক্যান্ডিডেট হওয়ার আশা প্রকাশ করছেন বিভিন্ন সময়ে, তাদের কি হবে? ঠিক আছে, কারণ এরাও তো এক একজন দাবিদার হয়ে উঠবে। যে 20 জন লোকসভার সাংসদ এখন এনসিপিআইতে গেছে, তারা তো চাইবে আবার লোকসভায় যেতে, তারা তো ভোটে দাঁড়াতে চাইবে। যদি তারা এনসিপিআই হয়েও দাঁড়ায়, তারা তো এনডিএর জোট সঙ্গী হিসেবে দাঁড়াচ্ছে, সুতরাং তাদের বিরুদ্ধে বিজেপি দাঁড়াতে পারবে না। আর যদি তারা সরাসরি বিজেপিতে যুক্ত হয়, তারা টিকিট চাইবে। তো তখন বিজেপির যারা নিজস্ব নেতাকর্মী আছে, যারা এতদিন ধরে এত পরিশ্রম করে পার্টিটা করেছেন, তারা টিকিট পাওয়া থেকে আবার বঞ্চিত হবেন না তো? এগুলো প্রশ্ন কিন্তু থাকবে। তো আশা করি বিজেপি সুমতি ফিরবে এবং বিজেপি বুঝতে পারবে, রাজ্য বিজেপি বুঝতে পারবে যে তারা নিজেদের শক্তিতেই ভোটটা পেয়েছে, নিজেদের শক্তিতেই তারা ভরসা রাখুক। সেটাই বাংলার মানুষ চায়, সাধারণ মানুষ চায়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যে ধরনের কাজ করছেন, সেই কাজ দেখে বাংলার মানুষ আশান্বিত। এই একটা পরিবেশে তৃণমূল কংগ্রেসের লোকদের বরণ করে নেওয়াটা রাজ্য বিজেপির পক্ষে পয়জনাস। এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। নমস্কার।